কলমের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের মাঝে মাঝে এমন কাজ করতে হয় যেটা হয়তো আমরা নিজের জীবনে কোনোভাবেই করতে চাই না, অথচ দিনের পর দিন সেই কাজ করতে করতে সেই কাজটা আমাদের অভ্যাস হয়ে দাঁড়ায়। তখন মনের ভিতর থাকা ভয়টা একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আমাদের সামনে আসে। কলমের ভূত স্পেশাল সিরিজের আজকের গল্প হলো আর.এল. স্টিভেনসনের গল্প অবলম্বনে সব শিকারী। গল্পের সূত্রধর আমি প্রিয়া, গল্প পাঠে অর্পণ ও বিভিন্ন চরিত্রে অর্পণ, উত্তম এবং সুকল্যাণ। শুনতে থাকুন আমাদের আজকের গল্প সব শিকারী। অনিমেষ, জয়, সুমন্ত আর আমি এই চারজন মিলে রোজ সন্ধেবেলায় জয়ের ঘরেতে আড্ডা মারতাম। মাঝে মাঝে সেই আড্ডার আসরে অন্য কেউ যোগ দিতেন, কিন্তু আমাদের এই চারজনের কোনো নড়নচড়ন ছিল না। ঝড়, বৃষ্টি, বজ্রপাত সব কিছুকে উপেক্ষা করে আমরা আমাদের কাজ সেরে একবার না একবার সেই আসরে ঢুঁ মেরে যেতাম। বলাই বাহুল্য, আমরা চারজনই ছিলাম সমবয়সী। জয়ের ছিল একটা মুদিখানা দোকান, আর সুমন্ত পৈতৃক বেশ কিছু সম্পত্তি বাগিয়ে সেইখান থেকে একটা হোটেলের ব্যবসা ফেঁদে বসেছে। তাকে আমরা ডাক্তার বলে জানতাম, কারণ সে ওষুধপত্র দিতে পারত, ভাঙা হাড় জুড়তে পারত। এছাড়া তার কোনো পরিচয় আমাদের কাছে ছিল না। তার অতীতের ঘটনাও আমাদের কিছু জানা ছিল না। এক অন্ধকার শীতের রাতে আমাদের আসর বসেছে। রাত 9টা বেজে গেছে। কাছাকাছি অঞ্চলের এক বিখ্যাত জমিদার তার আত্মীয়ের বাড়ি যাচ্ছে। হঠাৎ করে সেই জমিদার মশাইয়ের মৃগী রোগের খ্যাঁচ ধরল। অগত্যা তিনি জয়ের বাড়ি এসে উঠলেন। কলকাতায় যে বিখ্যাত চিকিৎসক আছেন তাকে টেলিগ্রাম করা হলো। চাকর মতিলাল এসে খবর দিল, বাবু ডাক্তার এসেছেন। কি নাম তার? সুমন্তের প্রশ্নে মতিলাল বললেন, আজ্ঞে বিশ্বাস ডাক্তার বাবু। কথাটা কানে যেতে সুমন্ত চমকে উঠল। কি কি নাম বললে? ডাক্তার উজ্জ্বল বিশ্বাস। সঙ্গে সঙ্গে সুমন্তর চোখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, আচ্ছা, আমি কি ওকে সামনাসামনি দেখতে পারি? জয় বলল, তুমি কি চেনো নাকি ওকে ডাক্তার? আশা করি উনি সে নন যাকে আমি চিনি, কিন্তু তারও একেবারে নাম একই। আচ্ছা, তিনি কি খুব বৃদ্ধ? তা বাবু বয়স তো কম নয়, মাথার চুলও সব সাদা, কিন্তু তবুও তাকে দেখে আপনার চেয়ে কম বয়সী মনে হয়। সুমন্ত টেবিল চাপড়ে বলে উঠল, আরে না না, সে আমার চেয়ে ঢের বেশি বড়। আমাকে বুড়ো দেখায় আমার উচ্চশৃঙ্খল জীবনযাপনের জন্য। কিছুক্ষণ চুপচাপ কাটলো। তারপর আমি বললাম, তাই যদি হয়, তুমি যদি সত্যি এই ডাক্তারবাবুকে চেনো, তাহলে বাড়িওয়ালার মতো তুমিও নিশ্চয়ই তার সম্পর্কে কোনো একটা বিশেষ ধারণা পোষণ করো। সুমন্ত বলল, বেশ, আমি তাকে সামনাসামনি দেখতে চাই। কিছুক্ষণ পরে উপরতলার একটা দরজা বন্ধ হওয়া আর তারপর সিঁড়িতে পায়ের আওয়াজ আমাদের কানে এলো। সুমন্ত বলে উঠল, ওই তো ডাক্তার বেরোচ্ছে, তাড়াতাড়ি করলে হয়তো ধরতে পারবো। সুমন্ত এগিয়ে চলল, আমরা চললাম তার পিছু পিছু। সুমন্ত ডক্টর বিশ্বাসের মুখোমুখি দাঁড়ান। দেখে ডক্টর বিশ্বাসকে বেশ সহজ সরল আর সপ্রতিভ বলেই মনে হলো। তার ফ্যাকাশে মুখে একরাশ পাকা চুল, গায়ে সুন্দর সাদা পাঞ্জাবি, পকেটে সোনার চেন ঝুলছে, চোখে সোনালি ফ্রেমের চশমা, হাতে দামি ঘড়ি। মনে হলো বিলাসিতার মধ্যেই তিনি বড় হয়ে উঠেছেন। তার সামনে তার বন্ধু সুমন্তকে বড়ই বেমানান লাগছিল। সুমন্ত বলল, উজ্জ্বল। ডাক্তার চমকে সিঁড়ির উপরেই দাঁড়িয়ে পড়ল। সুমন্ত আবার ডাকলো, উজ্জ্বল, উজ্জ্বল বিশ্বাস। ডাক্তার বিশ্বাসের প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। একবার সামনে একবার পিছনে।
তারপরে পেছনের দিকে তাকালেন তিনি যেন ভয় পাওয়া গলায় বললেন, এ কি সুমন্ত, তুই? হ্যাঁ, আমি সুমন্ত। তুই কি ভেবেছিলি হ্যাঁ আমি মরে গেছি? উজ্জ্বল, আমাদের বন্ধুত্ব কি এত সহজে খুঁজে যাওয়ার? ডক্টর বিশ্বাস বললেন, এখানে যে এভাবে তোকে দেখতে পাবো এ আমি ভাবতেই পারিনি। যা চেহারা হয়েছে, প্রথমটা তোকে চিনতেই অসুবিধা হচ্ছিল। বড় ভালো লাগলো তোকে দেখে। চলি ভাই, দেরি হলে ট্রেন পাবো না। তোর ঠিকানাটা দে দেখি, খুব শিগগিরই যাব আমি তোর বাড়ি। তোর দিনকাল বোধহয় ভালো যাচ্ছে না, দেখি হয়তো তোর জন্য কিছু করতে পারবো। পুরানো দিনের বন্ধুত্বের কথা মনে করে তো তোর জন্য কিছু করা আমার কর্তব্য, তাই না? কি বললি? সাহায্য? তোর কাছ থেকে সাহায্য? যে টাকা আমি তোর কাছ থেকে নিয়েছিলাম তা সেই বৃষ্টির দিনে সেখানেই ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, সেখানেই পড়ে আছে। সুমন্তর কথায় ডক্টর বিশ্বাস বেশ চুপসে গেলেন। এক বিভৎস ছবি তার মুখে ফুটে উঠল। তিনি বলেন, ভাই সুমন্ত, তোকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না, তুই আমাকে ভুল বুঝছিস। যাই হোক, আমার ঠিকানাটা রেখে যাচ্ছি। চাই না, তো ঠিকানা আমি চাই না। তোর নাম শুনে জাস্ট একটু কৌতূহল জেগেছিল, তাই তোর সাথে দেখা করতে এসেছিলাম, আর জানতে এসেছিলাম যে ভগবান আছে কিনা। ভালো করেই বুঝলাম যে ভগবান এই পৃথিবীতে নেই। যা যা, আমার সামনে থেকে যা। এই বলে সুমন্ত এমন ভাবে সিঁড়িতে দাঁড়িয়ে রইল যেন বিখ্যাত ডক্টর বিশ্বাসকে যেতে হলো খানিকটা পাশ কাটিয়ে। এই তাচ্ছিল্য ডক্টর বিশ্বাসের ভালো লাগলো না। তাছাড়া তিনি জানেন রাস্তায় তার গাড়ির গাড়োয়ান আর জয়ের ঘরে আমরা কজন কৌতূহলের দৃষ্টিতে তাকে দেখছিলাম। তাই তিনি পাশ কাটিয়ে নেমে গিয়ে তাড়াতাড়ি গাড়ির দিকে এগোতে উদ্যত হলেন। কিন্তু তার লাঞ্ছনা তখনও বাকি ছিল। সুমন্ত শক্ত করে তার হাতটা চেপে ধরল, তারপর খুব পরিষ্কার গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা আচ্ছা, সেই দৃশ্য কি তুমি তারপরও আবার দেখেছো? ডক্টর বিশ্বাস এক ধাক্কায় সুমন্তকে সরিয়ে দিয়ে দু হাতে মাথা চেপে চোরের মতো চলে গেল। আর এমন তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠে গাড়ি ছুটিয়ে দিলেন যে আমরা কেউ নড়াচড়া করার সুযোগ পর্যন্ত পেলাম না। ব্যাপারটা কেমন স্বপ্নের মতো ঘটে গেল। সবার আগে আমার সংবিত ফিরল। আমি বললাম, কি ব্যাপার সুমন্ত, কি ব্যাপার? একে একে সকলের দিকে তাকিয়ে সুমন্ত বলল, দেখা যাক তোমরা পেটের কথা পেটে রাখতে পারো কিনা। তবে জেনে রাখো, তোমাদের এই বিখ্যাত ডক্টর বিশ্বাস কিন্তু খুব একটা ভালো লোক নয়। খুব সহজ নয় তার মুখোমুখি দাঁড়ানো। যারা তার মুখোমুখি হয়েছে সবাই সেই জন্য অনুতাপ করেছে, কিন্তু যখন অনুতাপ করেছে তখন বড্ড বেশি দেরি হয়ে গেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, কি কি ব্যাপার বলো তো, এত রহস্য করার কি আছে? আচ্ছা ডক্টর বিশ্বাসকে কি তুমি তোমার অতীত থেকে চেনো? সুমন্ত একটা সিগারেট ধরালো, তারপরে বলল, চলো বৈঠকখানায়, ওখানে গিয়েই সব গল্প বলবো। আমরা সবাই বৈঠকখানায় এসে বসলাম। জয় মতিলালকে সবার জন্য আর এক কাপ করে চা করতে বলে দিল। সুমন্ত বলতে শুরু করলো, তোমরা তো জানোই আমি ডাক্তারির ছাত্র ছিলাম, মাঝে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। কিন্তু তোমরা কেউ জানো না যে আমার এই ডাক্তারি পড়াশোনার ছাড়ার পেছনে কারণটা কি ছিল। আজকে আমি সেই ঘটনাই বলবো। আজ থেকে বছর 10 আগের কথা। তখন ছিল জোয়ান বয়স, আর মনে ইচ্ছে ছিল যে মানুষের জন্য কিছু করে দেখায়। তাই অখণ্ড মনোযোগ দিয়েই পড়াশোনা করতাম, যার ফলে সব টিচারদের আমি খুব ফেভারিট স্টুডেন্ট হয়ে উঠেছিলাম। যে স্যার আমাদের ফিজিওলজি পড়াতেন, মানে তার নাম আমি এখানে বলতে চাই না, তাকে আমি মিস্টার কে বলবো। তখনকার দিনে তিনি খুব বিখ্যাত চিকিৎসক ছিলেন এবং তার ব্যবসায় পরম সাফল্য লাভ করেছিল। তার
অসাধারণ প্রতিভা ছিল এবং তিনি শিক্ষক ও চিকিৎসক দুই হিসেবেই ছিলেন বিখ্যাত। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম। আমার মেধা আর আমার কাজ দেখে মিস্টার কের এতই পছন্দ হয়ে গেল, উনি আমাকে ওনার সহকারী হিসেবে নিযুক্ত করে দিলেন। আর সহকারী হিসেবেই আমার কাজ ছিল অপারেশনের আর লেকচারের ঘর গোছগাছ করে রাখা, ঘরগুলো পরিষ্কার করে রাখা এবং স্টুডেন্টদের প্রোগ্রেস রিপোর্ট তৈরি করা, এইসব। যেহেতু উনি ফিজিওলজির টিচার ছিলেন, তাই সব ব্যবচ্ছেদের প্র্যাকটিক্যালের ক্লাসগুলো ওনার ওই অপারেশনের রুমে হতো এবং আমার কাজ ছিল প্রত্যেক দিন স্টুডেন্টদের জন্য মরা জোগাড় করা। বলো কি, মরা জোগাড় করা? তবে আর বলছি কি, সেই কারণেই যে বাড়িতে মরা কাটাকুটির কাজ করা হতো সেই বাড়িতে উনি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সব মিলিয়ে মাসে আমি 25 টাকা পেতাম। বুঝতেই পারছো, বিনামূল্যে থাকা খাওয়া সাথে 25 টাকা পারিশ্রমিক মাসে, এর সুযোগ কি ছাড়া যায়? আস্তে আস্তে আমার কাজ হয়ে দাঁড়ালো গভীর রাতে যারা মরা দেয় তাদের থেকে মরা নিয়ে রাখা আর তাদের পয়সা দিয়ে দেওয়া। যারা এসব মরা সাপ্লাই দিত সবাই তাদের অত্যন্ত ঘৃণার চোখে দেখত, তবুও আমাকে এদের সাথে কাজ কারবার করতেই হতো। চুপি চুপি দরজা খুলে মরাগুলোকে নামিয়ে নিয়ে দাম মিটিয়ে দিলাম। এই জীবন খুব কম ছাত্রই সহ্য করতে পারে, কিন্তু আমি ছিলাম আমার লক্ষ্যে অচল। এই মরা জোগাড় করা আমার পক্ষে খুবই সমস্যা তৈরি করেছিল। একটা কি দুটো মরা ও অত বড় ক্লাসের জন্য ঠিকঠাক কুলাও ছিল না। মিস্টার কের কড়া নির্দেশ ছিল যে যারা মরা বেচতে আসবে তাদের কোনোদিন কোনো রকম কোনো প্রশ্ন করা যাবে না। তিনি বলতেন, দেখো সুমন্ত, যারা এখানে এসে মরা তোমাকে দিয়ে যাবে তাদেরকে একটি প্রশ্ন না করেও তুমি শুধু পয়সা দেবে আর মরা নেবে। তারা কোথা থেকে লাশ জোগাড় করলো, কে এই লাশের ব্যক্তি বা কে ইনি, এই সব অহেতুক প্রশ্ন কিন্তু তুমি তাদেরকে করবে না। একে একে যেন কাজটা আমার করতে বড় ভয় লাগলো। মাঝে মাঝে এমন মরা পেতাম যেন মনে হতো এই সবে তাদের তাদের মেরে নিয়ে আসা হয়েছে। আর যারা যারা মরা আমাদের সাপ্লাই করতো, কি ভয়ঙ্কর তাদের চেহারা! তাতে দেখে মনে বিশেষ সন্দেহ জাগতো। যাই হোক, আমার কাজ ছিল শুধু মৃতদেহ গ্রহণ করা, তার দাম দেওয়া, আর মরার দেহে যদি কিছু সন্দেহজনক চোখে পড়ে সেটাকে যেন দেখিয়ে নিয়ে এরকম ভান কর। মানুষ কতটা সহ্য করতে পারে? এই মরা কেনা বেচার কাজটা আমার কাছে বেশ তম্বন্ধ হয়ে আসতে লাগলো। একদিন একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হলাম। একে দাঁতের প্রচন্ড যন্ত্রণা করছে, একটা ওষুধ খেয়ে শেষ পর্যন্ত একটু ঘুমের তন্দ্রা এসেছিল। এমন সময় এলো সংকেত, চাঁদ উঠেছে, হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, একটু পরেই দিনের আলো ফুটবে। সেদিন ওদের একটু দেরি হলো আসতে, তাই তারা ফেরবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিল। আমি তন্দ্রা কাটিয়ে দরজা খুলে দিলাম। তারা দুজনে মিলে ধরাধরি করে মরাটাকে ঘরের টেবিলে এসে শুইয়ে দিল। আমি মরাটাকে পরীক্ষা করার জন্য তার মুখ থেকে বসার কাপড়টা সরালাম। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর চমকে উঠলাম। দেখি দেখি একে তো আমি চিনি। দুদিন আগেই একে দেখেছি। মেয়েটার নাম সুলেখা পাত্র। উত্তরে তারা কিছু বলল না। তারা টাকা নেওয়ার অপেক্ষা করতে লাগলো।
আমি তাদের বললাম, দেখো, আমি একে চিনি, কাল পর্যন্ত তো এ বেঁচে ছিল, তাতে কোনো সন্দেহ নেই। হঠাৎ করে তো মরে যাওয়ার কথা নয়। কোথা থেকে পেলে তোমরা এই মরাটা? তাদের মধ্যে একজন বলল, ভুল করছেন আপনি। আর একজন অদ্ভুত দৃষ্টিতে তাকে বলল, টাকাটা দিন, টাকা। সম্ভব হলো না তাদের প্রত্যাখ্যান করা। অত্যন্ত ভয় পেয়ে গেলাম। টাকা নিয়ে তারা চলে গেল। সঙ্গে সঙ্গে আমি ব্যস্ত হয়ে পড়লাম আমার সন্দেহ দূর করার জন্য। শরীরে অসংখ্য অস্ত্রাঘাতের চিহ্ন থেকে বুঝতে অসুবিধে হলো না যে মেয়েটিকে সেই রাত্রেই খুন করা হয়েছে। মহা আতঙ্কে আমি আমার ঘরে চলে গেলাম। কিছুতেই ঘুম আসতে লাগলো না। বারবার ওই মুখটা মনে পড়তে লাগলো। কিন্তু মিস্টার কে বলেছেন যে বিনা প্রশ্নে মরা সংগ্রহ করতে হবে। তখন আমি ভাবলাম যে আমার সহকর্মী এবং সিনিয়র উজ্জ্বলের সাথে একটু কথা বলে। তখন জানতাম না এই উজ্জ্বল অত্যন্ত চালাক, যে কোনো নিজ কাজে তার প্রচুর উৎসাহ, আর বেশ অবলীলায় এরকম কাজ করতে পারে। দেখে কে বলবে এই অত্যন্ত মার্জিত ভদ্র সভ্য লোকটার পেছনে একটা শয়তান লুকিয়ে আছে। আর অভিনয়ের ক্ষেত্রে তার যা স্কিল, তার সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল। দুজনের চিন্তাধারা একই জায়গায় হওয়ায় দুজনের মধ্যে বেশ একটা বন্ধুত্ব হয়েছিল। আসলে যখন ওই মরা পাওয়া যেত না, আমরা দুজনে অনেক অনেক অপবৃত্ত কাজ করেছি। আমরা খোঁজ করতাম কোথায় কোথায় কোন কবরস্থানে নতুন মরা এসে কবর দিয়ে যাবে। তারপরে রাত্রিরে চুপি চুপি মাটি খুঁড়ে সেই টাটকা মরা নিয়ে আসতাম ছাত্রদের জন্য। এর পরের দিন আমি উজ্জ্বলকে সব ঘটনা বললাম। আমার মনে ভয়ের কথা বললাম, আঘাতগুলো ওটাকে দেখালাম। জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করা যায় বলতো? উজ্জ্বল বলল, কি আবার করবে? কেন, তুমি কি কিছু করবার কথা চিন্তা করছো নাকি? আমি তো মনে করি এসব ব্যাপারে যত কম কথা বলা যায় ততই ভালো, ততই ব্যাপারটা তাড়াতাড়ি চাপা পড়ে যাবে। আমি বললাম, কিন্তু ভেবে দেখ, যদি কেউ ওকে চিনে ফেলে, এই অঞ্চলে তো সবাই ওকে চেনে। মনে হয় না কেউ চিনতে পারবে, আর পারলেই বা তোর কি? তোর দায়িত্বটা কোথায়? তুই তো আর তাকে খুন করতে যাসনি, তাহলেই হলো। কি জানিস, এহেন ব্যাপার বেশ কিছুদিন ধরেই চলছে। এই নিয়ে বেশি জল ঘোলা করলে মিস্টার কেই সব থেকে বেশি বিপদে পড়বেন, এবং সেই সঙ্গে তুই আর আমিও রক্ষা পাবো না। একটা সত্যি কথা তোকে বলছি, যত মরা আমাদের হাতে আসে না, তাদের সবগুলোকেই কিন্তু খুন করে আনা হয়। বলিস কি উজ্জ্বল? আমি প্রায় চিৎকার করে উঠলাম। আরে থাম থাম, যেন এতদিন এ সন্দেহ তোর মনে জাগেনি। এটা শুনে আমার মনে হলো এই সময় ওর কথা মতো না চললে আমার বিপদ হতে পারে। অভাগীর লাশটা কেটে কেটে সব স্টুডেন্টদের দিয়ে দেয়া হলো সেদিন। আরেকদিন বিকেলে উজ্জ্বলকে একটা চায়ের দোকানে অচেনা লোকের সাথে কথা বলতে দেখলাম। লোকটা রোগা, বেটে খাটো, চেহারা দেখি তাকে বুদ্ধিমান আর ভদ্র বলে মনে হলেও তার কথাবার্তা গ্রাম্য অশিক্ষিত লোকের মতো। কিন্তু তা সত্ত্বেও উজ্জ্বলের উপর তার বেশ প্রভাব আছে, দেখে সেটা বুঝতে পারলাম। ইচ্ছে মতো অর্ডার দিচ্ছে, আর একটু দেরি হলেই বেশ রেগে যাচ্ছে। উজ্জ্বল আমাকে দেখতে পেয়ে আমাকে সেখানে ডাকলো এবং এই লোকটার সাথে আমার আলাপ করিয়ে দিল। আমাকে দেখা মাত্রই এই লোকটির
কি কারণে আমাকে ভালো লেগে গেল। দুবার চা আর একটা সিগারেট খাইয়ে নিজের জীবনের এমন অনেক গোপন কথা এমন ভঙ্গিতে শোনালো যেন আমাকে কৃতার্থ করছে। সে যা বলেছে তার 10 ভাগের 1 ভাগও যদি সত্যি হয়, তবে তার মতো নরপিশাচ আমি আমার জীবনে দেখি। আমি একটা মন্দ লোকেতে সন্দেহ নেই, কিন্তু এই ব্যাপারে আমার উস্তাদ হচ্ছে উজ্জ্বল। ওকে আমি বুঝি বলেই ডাকি। আরে তোর বন্ধুকে আরেকটা সিগারেট দে। ওই ফালতু নামটা ধরে আমাকে একদম ডাকবেন না বলে দিচ্ছি। এই দেখো আবার রেগে গেল। আচ্ছা সুমন্ত, তুমি কি সেই সার্কাসে ছুরি খেলা দেখেছো? সেই তরোয়াল ছুরি সব একটা মানুষের পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ফলে ফলে ও যেন আমাকে ওই ওই ছুরি দিয়ে মেরে দেয়। আমি তখন বললাম, আমাদের ডাক্তারেরা তার থেকেও বেশি কিছু করে। কোনো বন্ধু মারা গেলে তার লাশ কাটি। সঙ্গে সঙ্গে উজ্জ্বল চমকে আমার মুখের দিকে তাকালো। কথাটা যেন তার ইতিপূর্বে মনে হয়। অচেনা লোকটির নাম জানলাম রজত। পরের দিন উজ্জ্বল ক্লাসে এলো না। আমি ভাবলাম হয়তো রজতের সাথে এখানে সেখানে ঘুরছে, তার ফাই ফরমাস খাচ্ছে, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। হঠাৎ মাঝরাতে দেখি উজ্জ্বল বস্তা কাঁধে করে একটা মরা নিয়ে এসেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, হে কি তুই একাই গেলি? আমাকে বলতে তো পারতিস। লাশটা আমরা দুজনে ধরাধরি করে টেবিলে রাখলাম। ও চলে যাচ্ছিল, তারপরে বলল, ওর মুখটা একবার ভালো করে দেখে নে তো। এক অদ্ভুত সন্দেহ আমার মনে জেগেছিল। ভালো করে মৃতের মুখটা তাকিয়ে দেখি, যা আশঙ্কা করেছি তাই। কিন্তু তাহলেও আঘাতটা সামলানো সহজ ছিল না। কালকে রাত্রেই তাকে দেখেছি। হঠাৎ করে সেই মানুষটাকেই উলঙ্গ অবস্থায় এই লাশ কাটা ঘরের টেবিলে শুয়ে থাকতে দেখে কাটা কেমন যেন শিউরে উঠল। এখন উজ্জ্বলকে দেখে আমার ভয় হতে লাগে। ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। চোখের দিকে চোখ তুলে তাকাতেও সাহস হচ্ছিল না, যেন যেন বাক শক্তি হারিয়ে ফেলেছে। তারপরে তার মুখ থেকে যে কথাটা শুনলাম, শুনে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। এত নিকৃষ্ট মানুষ হতে পারে আমি ভাবতেও পারিনি। এজন্যে তোর উচিত আমাকে টাকা দেয়া। ব্যবসা করছি কিনা মনে হলো আমি যেন নরকের পিশাচের মুখ থেকে এই কথাটা শুনলাম। বললাম, কি 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 বলি? টাকা? এজন্য তোকে টাকা দিতে হবে? যে আলমারিতে টাকা রাখতাম, ওই আলমারিটা আঙুল দিয়ে ওকে দেখিয়ে দিলাম। কই দে দেখি চাবিটা। আমি চাবিটা বার করে তার হাতে দিই। সে টাকাটা বের করে নিল। টাকা নিয়ে তার মুখে যে পৈশাচিক আনন্দ দেখতে পেলাম, সেটা সেটা তোমাদের বলতে পারবো না। আলমারিতে একটা রসিদ ছিল। যারা মরা কেনা বেচা করত, আমরা সেই রসিদ তাকে দিতাম। সে রসিদের কাগজটা এনে আমাকে বলল, মিটলো দাম, যা থেকে তোর ইচ্ছা প্রমাণিত হচ্ছে। এবার খরচটা খাতায় তুলে রাখ, ব্যাস। তারপরে আর তোকে পায় কে? স্বয়ং শয়তানকেও তুই কলা দেখাতে পারবি। কয়েকটা মুহূর্ত আমার মাথায় সবকিছু তালগোল পাকিয়ে গেল। তারপরেই ভাবলাম, এই মুহূর্তে আমার নিজের নিরাপত্তার কথাটাই ভাবা উচিত। বর্তমানে উজ্জ্বলের সাথে যদি আমি ঝগড়া বা ধস্তাধস্তি করি, আমার ভালো হবে। মোমবাতিটা সে নামিয়ে রাখলো। তারপর তারিখ
মরার বিবরণ আর টাকার অঙ্কটা খাতায় লিখে। তারপর বলল, লাভের অংশটা তোরও তো নেওয়া উচিত। আমার অংশটা আমি নিলাম। কি জানিস, আমার মতো লোক যখন ভাগ্যের সাহায্য পায়, তার পকেটে তখন কিছু মাল করি এসেই যায়। কথাটা লজ্জার, সন্দেহ নেই, কিন্তু সব কিছুরই তো একটা নিয়ম আছে। যেমন কাউকে খাওয়াবে না, দামি বইও কিনবে না, পুরানো ধার শোধ দেবে না, আর যত ইচ্ছা ধার করে যাবে, কিন্তু ধার দেবে না। আমি অবাক হয়ে গিয়ে বললাম, তোর জন্য না আমার গলায় ফাঁসির ধরি পড়বে। সে বলল, কেন আমার জন্যে? আমি তো বলবো, ও কাজ তুই করলি আত্মরক্ষার তাগিদেই। ধর আমি বিপদে পড়লাম, তখন তোর অবস্থা কি হবে ভেবে দেখেছিস? এই ব্যাপারটা তো সুলেখার পরের ঘটনা মাত্র। যে কাজ আরম্ভ করেছিস তা শেষ করতে হবে তো। যারা শয়তান তাদের জন্য বিশ্রাম বলে কিছু নেই। আমি আমি চিৎকার করে বললাম, কি আমার অপরাধ? আরে কখনই বা আমি এটা শুরু করলাম? তো সহকারী হওয়াই কি আমার অপরাধ? চাকরি পেয়ে আমি এখানে এসেছি, এছাড়া এই চাকরি যে কেউ পেতে পারত। তাহলে কি তারও তারও কি আমার মতো এই অবস্থাই হতো? সে বলল, কি ছেলে মানুষই করছিস? তোর এতে কি ক্ষতি হয়েছে শুনি? যদি চুপ করে থাকিস তাহলে কি কোনো ক্ষতি হতে পারে তোর? কি জানিস, মানুষ দুটো জাতি বিভক্ত, এক জাত সিংহ আর অন্য জাত ভেড়া। যদি ভেড়ার দলে হতে চাস তো সুলেখার মতো তোকে এখানে আসতে হবে, আর যদি সিংহের দলে হতে পারিস মিস্টার কেভ মতো দিব্যি গাড়ি হাঁকাতে পারবি। মাত্র এই ব্যাপারেই তুই ভয় পাচ্ছিস, কিন্তু কের অবস্থাটা একবার ভেবে দেখি। দেখ, তোর মধ্যে বুদ্ধি বা সাহসের অভাব নেই, আর ওপর তুই আমার আর কের ভালোবাসা পেয়েছিস। আমি জোর করে বলতে পারি কিছুদিনের মধ্যেই তুই এই ব্যাপারটাকে সহজভাবে নিতে পারবি, তখন আর তোর কোনো আক্ষেপ থাকবে না। এই বলে সে বিদায় নিল, যাতে সে দিনের আলো ফোটার আগেই চলে যেতে পারে। আমি একা চুপ করে ওখানে বসে পড়ে ভাবতে লাগলাম, তাহলে কি উজ্জ্বলের হাতে আমার ভাগ্য নির্ধারিত হবে? আমি কি টাকার জন্য এরকম একটা শয়তানের দাস হয়ে যাচ্ছি? আমার মুখে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। বেশ কয়েক ঘন্টা কেটে গেল। ছাত্ররা এলে মৃতের দেহের অংশ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। সবাই বিনা আপত্তিতেই যে যার কাজ শুরু করল। এছাড়া আমি যখন দেখলাম যে ছুটির আগেই বিপদ কেটে গেছে, আমিও বেশ আশ্বস্ত হলাম। এর 3 দিন বাদে উজ্জ্বল এলো। সে নাকি অসুস্থ হয়ে পড়েছিল, এবং সে যা ভবিষ্যৎবাণী করেছিল দেখা গেল আমার জীবনে সেটাই হচ্ছে। সাহসে আমার মন ভরে উঠল। ঘটনাটা সে এমন ভাবে সাজিয়ে নিল যেন যেন সেটা একটা বাহাদুরির কাজ। পরে আবার ঘটনাচক্রে দুজন একসাথে ঘনিষ্ঠ হল। মরার অভাব দেখা দিল আবার। এমন সময় খবর এলো পাশের গ্রামে একটা কবর দেওয়া হবে। কবরখানাটা ছিল জনবসতির অনেকটা দূরে, বড় বড় আম, জাম, কাঁঠাল গাছের মাঝখানে। মৃতের কোনো আত্মীয়রাই এখানে ফুলমালা, ধূপ দিতে আসে। আমাদের মতো সব শিকারীরাই এই ধরনের কবরখানাতে এসে সব শিকারের উৎসাহ পায়। কবর দিয়ে আত্মীয় স্বজনরা চলে গেলে আমরা কোদাল নিয়ে কফিন ভেঙে মৃতদেহ বার করে তাকে বস্তায় বন্দি করে নিয়ে আসতাম। শকুন যেভাবে মরার উপরে ঝাঁপিয়ে পড়ে, সেই রকমই আমরা দুজনে
বছর 60 বয়সের একটা বৃদ্ধাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। শহর থেকে গ্রামটা ছিল বেশ খানিকটা দূরে, তাই আমরা কোদাল গাঁইতি নিয়ে একটা গরুর গাড়িতে করে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ বাদে উজ্জ্বল আমাকে বলল, এই নে তোর পুরস্কার। এই ভয়ঙ্কর কাজের চিন্তা সিগারেটের ধোঁয়ার মতোই উড়ে যাবে। টাকাগুলো পকেটে পুরে আমিও বললাম, ভাই তুই কিন্তু দার্শনিক, তোকে ভালো করে না জানার আগে পর্যন্ত আমি ছিলাম একটা বোকা। তুই আর মিস্টার কি, তোরা দুজনেই আমাকে মানুষ করে তুললি। আমার কথায় সায় দিয়ে সে বলল, নিশ্চয়, তা নয় কি? তুই তো সেদিন আমার সাহায্যে এসেছিলিস। 40 বছরের কোনো বুড়ো হলে কি সে আমার সাহায্য করত? সে হয়তো সঙ্গে সঙ্গে আমাকে না করে দিত, কিন্তু তুই তা করিসনি। সেটা কি আমি লক্ষ্য করিনি? বাহ, কেন করব? বুক ফুলিয়েই আমি বললাম, ওসব এমন কি ব্যাপার? এক, আপত্তি করে তো কোনো লাভ হবে না, আর তুই আমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলি। কথাটা ওর বেশ পছন্দ হলো না। সাফল্যের এই অনুভূতি বন্ধুর মধ্যে জাগানোর জন্য যেন মনে মনে অনুতপ্ত হল। কিন্তু আমার সেই বন্ধুটি সেই সুখ প্রকাশ করার অবকাশ পেল না। আমি আবার বললাম, আসল কথা হলো ভয় পাওয়া চলবে না। দেখ, আমি তো ফাঁসিতে ঝুলতে চাই না। স্বর্গ, নরক, দেবতা, দৈত্য, পাপ, পুণ্য এসব আমি গ্রাহ্য করি না, অবজ্ঞাই করি। আস্তে আস্তে অনেক রাত হলো। আমাদের গাড়িটা যখন কবরখানার সামনে এসে দাঁড়ালো, তখন মিশমিশে কালো অন্ধকার সারা পৃথিবীকে ঘিরে পড়ছে। বেশ অন্ধকার লাগছিল, তাই বাধ্য হয়েই আমরা একটা লণ্ঠন জ্বালিয়ে কবরটার কাছে। এমনিতে এসব কাজে আমাদের অভিজ্ঞতার অভাব ছিল। কোদালের ব্যবহারেও আমরা বেশ সিদ্ধহস্ত হয়ে গিয়েছি। মাত্র 20 মিনিটের পরিশ্রমে আমরা লাশটাকে কবর থেকে বের করে নিয়ে আসতে পারলাম। কিন্তু ধরাধরি করে লাশটা বের করার সময় আমার পা লেগে লণ্ঠনটা ভেঙে গেল। তারপরে ভাবলাম যে এইটুকু কাজ আমরা অন্ধকারেই করে নেব। আস্তে আস্তে দুজনে মিলে লাশটাকে গাড়ির মধ্যে তুলে দিল। গ্রামের রাস্তা, তাই গাড়ি এদিক ওদিক হেলে দুলে চলবে। আমাদের দুজনের মাঝখানে বসিয়ে রাখা মরাটা একবার আমার কাঁধে আর একবার ওর কাঁধে পড়ছে। দুজনেই আমরা হাঁপাচ্ছি। সে বিভৎস ব্যাপার। যখন যার ঘাড়ে পড়ছে, সঙ্গে সঙ্গে সে তাড়াতাড়ি সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপার কয়েকবার ঘটল। তারপর আস্তে আস্তে আমাদের স্নায়ু দুর্বল হয়ে পড়ল। মৃত্যুর মতো একটা কনকনে অনুভূতি যেন আমার শরীরে শিরায় উপশিরায় ঢুকে যেতে লাগলো। মনে হলো যেন লাশটার নাকের ফুটো দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে। আমি মরাটার দিকে ভেবে তাকাই। মনে হলো এর মধ্যেই যেন বস্তাটা অনেকটা বড় হয়ে গেছে। আশেপাশে যত শেয়াল কুকুর ছিল, তারা করুণ সুরে ডাকতে লাগলো, দৌড়ে গাড়ির পিছু পিছু চলতে। যেন একটা নৈসর্গিক পিশাচ রাজ্যের মধ্যে আমরা দুজনে একটা লাশকে নিয়ে এগিয়ে চলেছি। কুকুরগুলো যেন সামনে এগিয়ে আসা বিপদ দেখে কাতরাচ্ছে। শেষে গলা ছেড়ে আমি বললাম, আলোর ব্যবস্থা করলে কেমন হয়? পাশে বসে থাকা আমার সঙ্গীটিরও অবস্থা প্রায় সেই রকম। সে কোনো কথা না বলে পকেট থেকে দেশলাইটা বের করল। একটা অতিরিক্ত লণ্ঠন আমরা সঙ্গে করে নিয়ে এসেছি।
বাইরে তিন্নি তখন মুষলধার ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। এই দুর্যোগের মধ্যে আলো জ্বালা অত্যন্ত কঠিন হয়ে উঠল আমাদের। যাই হোক, কোন রকমে আলো জ্বালার পর বলতে পারাতে গাড়ি ঘিরে একটা অস্পষ্ট আলো দেখা। দুজনে প্রথমে পরস্পরের মুখের দিকে তাকালাম, তারপরে তাকালাম দুজনের মাঝখানে রাখা বস্তাটার উপর। বৃষ্টিতে ভিজে যাওয়ায় চটের থলে এমনিতে দেহে লেপটে গেছে, তার অবয়বটা বেশ স্পষ্ট হয়ে উঠছে। দেখা গেল মাথাটা বড় আলাদা ধরনের, আর ঘাড়টা সম্পূর্ণ সিধে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার শরীরে ঠান্ডা বয়ে যেতে লাগলো। আলোটা উঁচু করে উজ্জ্বল কিছুক্ষণ হয়ে গেল। আমিও তাকালাম। ভিজে কাপড়টা ছড়িয়ে মরাটার মুখের উপরে একটা অবয়ব তৈরি করেছে। যেন মনে হলো আমার মুখের চামড়ায় টান দিয়েছে একটা অজানা আতঙ্ক। কল্পনাও সেটাতে নাগাল পায় না, এমন একটা আতঙ্ক আচ্ছন্ন করে ফেললো আমার উপরে। আমি বলতে গেলাম কিছু কথা, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বেরোলো না। এমন সময় ও বলে উঠলো, ধর তো আলোটা, মুখটা দেখি একবার। আমি আলোটা ধরলাম। ও বস্তার ঢাকাটা খুলে ফেললো। সেই আলোয় দেখা গেল যে সে মুখ আমার ভালো করেই চেনা। এই মুখ আমি আগে দেখেছি। কালচে সেই মুখ, রোগা শরীর, দাড়ি গোঁফ কামানো। রাতের অন্ধকারে এক বিভৎস চিৎকার শোনা গেল। পরক্ষণে আমরা গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। লণ্ঠনটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর সেই চিৎকার এই গরুটাও চেঁচিয়ে উঠলো। আমরা ছুটতে লাগলাম শহরের দিকে। সেইখানে সেই গরুর গাড়িতে পড়ে আছে উজ্জ্বলের সাথে কথা বলা ওর সেই বন্ধুটার দেহ। যেন তার কাটা মরা মুন্ডুটা আমাদের দিকে এগিয়ে আসছে। এই বুঝে আমাদের ধরে ফেলবে। এই বুঝে আমাদের ধরে ফেলবে। তারপরে আমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে রইলাম। পরের দিন যখন চোখ খুললো, দেখি হাসপাতালে পড়ে আছি। সেই থেকে আমি আর ওই শহরে যাইনি। এইখানেই আমি আমার পৈতৃক সম্পত্তি নিয়ে এই হোটেলের ব্যবসা খুলেছি। বুঝলে তোমরা, বাইরে থেকে যাকে ভদ্র সভ্য বলে মনে হয়, সে সব সময় কিন্তু ভদ্র সভ্য নাও হতে পারে। সত্যি মাঝে মাঝে অবিশ্বাস আর বিশ্বাসের এই টানাপোড়েনের মধ্যে যে রহস্য রয়েছে, সেটাকে বস্তায় বন্দি করে রাখাই ভালো। কেমন লাগলো আমাদের আজকের গল্প, সেটা জানাতে ভুলবেন না। আর আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।